মা কামাখ্যা মন্দির। এই দেবালয়টিকে বলা হয় পৃথিবীর ৫১ শক্তিপীঠের মধ্যে সবচেয়ে পবিত্র এবং প্রাচীনতম শক্তিপীঠ। এই পবিত্র মন্দিরটি অবস্থিত উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটি শহরের ঠিক কাছেই। এই দেবালয়টির সঙ্গে জড়িয়ে আছে প্রাচীন ঐতিহ্য, তন্ত্রবিদ্যা এবং নানান অলৌকিক কাহিনী। দেবী ভাগবত, দেবী পুরাণ, কালিকা পুরাণ, যোগিনীতন্ত্র, হেমজ্রতন্ত্র ইত্যাদি প্রাচীন গ্রন্থে বা প্রাচীন সাহিত্যে কামাখ্যার উল্লেখ পাওয়া গেছে। প্রতি বছর আমাবতীর দিন এখানে ধুমধাম করে মেলা অনুষ্ঠিত হয়। এই স্থানে দেবী সতীর গর্ভ এবং যোনি পড়েছিল বলে এই কামাখ্যাকে উর্বরতার দেবী বা রক্তক্ষরা দেবীও বলা হয়। মা কামাখ্যা দেবীর দর্শনের আশায় এবার কলকাতা থেকে যাত্রা করেছি গুয়াহাটিতে এবং গুয়াহাটি থেকে পুরোপুরি কামাখ্যা মন্দিরের সামনে। যে মূল গেট বা মেন গেট থেকে আবার বাস ধরতে হবে এরকম। এটাও ইভি বাস, এসি ইভি বাস। পুরো মন্দিরে যাওয়ার জন্য 10 টাকা ভাড়া। 10 টাকা ভাড়ার বিনিময়ে আমরা চলে যেতে পারবো মন্দিরে, পুরোপুরি মন্দিরের উপরে। মেন রোডের পাশেই রয়েছে কামাখ্যা দেবীর মূল গেট। আর মূল গেট থেকে মূল মন্দিরের দূরত্ব প্রায় অনেক। আগে এই পুরো পথটা হেঁটেই যেতে হতো। পুরো পথ পাহাড়ি এবং আঁকাবাঁকা পথ। বর্তমানে আসাম সরকার ইভি বাস অর্থাৎ বাসের ব্যবস্থা করে দিয়েছে। ইলেকট্রিক বাসগুলি 10 টাকা ভাড়ার বিনিময়ে আপনাকে 10 থেকে 15 মিনিটের সফরে পৌঁছে দেবে পুরোপুরি কামাখ্যা মন্দিরের একদম গেটের সামনেই। বাস থেকে নামলাম। ব্যাপার হচ্ছে অনেকটাই উঁচুতে। যদি হেঁটে আসতে হতো তাহলে অনেক সময় লাগতো। তার থেকে বড় কথা, সময় তো অনেক লাগতোই এবং খাটনিও অনেক হতো। বাসে আসতেই তাই প্রায় 10 মিনিট সময় লাগলো এবং খুব খাড়া এবং বাঁক। তবে সামনের দিকে এগোবো এখন। তো কামাখ্যা মন্দিরে ঢোকার আগে অনেক দোকান রয়েছে। দোকানে সমস্ত জিনিসপত্র কিনতে পাওয়া যায় বলতে সমস্ত পুজোর উপকরণগুলো এখান থেকে কেনা যায়। পুজোর উপকরণগুলো এখান থেকে কিনে তারপর ব্যাগ, জুতো এগুলো এখানে রাখা যায়। এগুলো এখানে রেখে তারপরে উপরে উঠতে হবে। মোটামুটি এখান থেকে আরও সিঁড়ি বেয়ে অনেকটা উপরে উঠতে হবে। আর যদি হেঁটে আসেন, কেউ বাস করে না আসেন, তাহলে এই মাঝ রাস্তা বরাবর একটা সিঁড়ি পড়বে, সেই সিঁড়ি বেয়ে উপরে উঠে আসতে হবে। আর বাসে আসলে এই পর্যন্ত এসে এখানে প্রচুর দোকান রয়েছে। এদিকে প্রচুর দোকান। এই দোকান দিয়ে জিনিসপত্র নিয়ে বা দোকান থেকে জিনিসপত্র সংগ্রহ করে তারপর মন্দিরের দিকে যেতে হবে। মা কামাখ্যা দেবালয়ে সারা বছরই ভক্তের সমাগম লেগে থাকে। শুধুমাত্র ভারতবর্ষের লোক নয়, ভারতবর্ষের বাইরেও বিভিন্ন দেশ থেকে প্রচুর ভক্ত এখানে আসেন। আমাবতীর সময় এখানে পা দেওয়ার জায়গা থাকে না, তাই আমাবতীর বেশ কিছুদিন আগেই মা কামাখ্যা দর্শনে যাত্রা করেছিলাম। তো অনেক ভিড় এখানে আজকে জেনারেলি যারা উঠতে পারে না তাদের জন্য এরকম চেয়ারের ব্যবস্থা রয়েছে। যাদের সমস্যা আছে, তারা উঠতে পারে না, তাদের এরকম চেয়ারে বসিয়ে স্বেচ্ছাসেবকরা আছে উঠিয়ে আনে। আর এরকম সিঁড়ি দিয়ে উঠে তারপর মন্দিরের দিকে যেতে হবে। আর এখানেই লেখা আছে স্বাগতম কামাখ্যা দেবালয়। কামাখ্যার এই মন্দির চত্বরে 10 মহাবিদ্যার মন্দিরও আছে। এই মন্দিরগুলোতে 10 মহাবিদ্যা সহ মহাকালী, তারা, ষোড়শী, ত্রিপুর সুন্দরী, ভুবনেশ্বরী, জগদ্ধাত্রী, মা ভৈরবী, ধূমাবতী, ছিন্নমস্তা এই দেবী সহ মোট 30টি দেবীর পুজো করা হয়। এর মধ্যে ত্রিপুরা সুন্দরী, মাতঙ্গী ও কমলা প্রধান মন্দিরে পূজিত হন। অন্যান্য দেবীদের জন্য পৃথক মন্দির করা রয়েছে। মূল মন্দিরের সামনে আমরা চলে এসেছি। মূল মন্দির আমার সামনেই, এখানে একটু পরের মধ্যে প্রবেশ করব এবং তার আগে দেওয়ালে বিভিন্ন রূপগুলো এরকম খোদাই করে তৈরি করা রয়েছে। এখান থেকে ফুল সংগ্রহ করা যাবে, নিচ থেকেও করা যাবে, এখান থেকেও ফুল সংগ্রহ করা যাবে। এই মন্দিরটি হিন্দুদের, বিশেষত তন্ত্র সাধকদের কাছে অন্যতম প্রাচীন এবং পবিত্র তীর্থক্ষেত্র বলে মনে করা হয়। এছাড়াও পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কামনগর তিলিপাড়া গ্রামে অবস্থিত কামাখ্যাতলা আশ্রম, এখানেও তারা সারা বছর তন্ত্র সাধনা করে থাকেন। তবে কামাখ্যা মন্দিরে তন্ত্র সাধনার জন্যই বিখ্যাত। कामाख्या मंदिर के प्रांगण में
एक स्कूटी गाड़ी का चाबी खो गई है और चाबी किसी भी व्यक्ति को मिले मंदिर के अनुसार केंद्र में जमा देने के लिए अनुरोध किया जाता है। धन्यवाद। মন্দিরে পুজোর জন্য বলি দেওয়া হয়, সেই বলিগুলো এখান থেকে দেওয়া হয়। এই বলি দেওয়ার জন্য এখানে পাঠা রাখা রয়েছে, এগুলোই বলি দেওয়া হবে। বলি দেওয়ার জায়গায় গিয়ে এগুলো বলি দেওয়া। আর এটা মন্দিরের পেছন দিকটা, আমরা এই দিক থেকে আবার ঘুরে সামনের দিকে যাব। কামাখ্যা মন্দিরে প্রবেশ করছি এবং দৃশ্যটা দেখেই খুব সুন্দর লাগছে। প্রচুর ভক্তের ভিড়, আজকে রবিবারে সবচেয়ে বেশি ভিড় থাকে, তবে আজকে মঙ্গলবার তাও বেশি ভিড় রয়েছে আজকে। কামাখ্যা মন্দিরে 4টি কক্ষ আছে, গর্ভগৃহ এবং 3টি মণ্ডপ, যেগুলি স্থানীয় নাম চলন্ত, পঞ্চরত্ন ও নাট মন্দির। গর্ভগৃহটি পঞ্চরথ স্থাপত্য শৈলীতে নির্মিত। অন্যান্যগুলি স্থাপত্য তেজপুরের সূর্য মন্দিরের সমতুল্য। এগুলিতে খাজুরাহো বা অন্যান্য মধ্য ভারতীয় মন্দিরের আদলে নির্মিত খোদাই চিত্র দেখা যায়। মন্দিরের চূড়াগুলি মৌচাকের মতো দেখতে। নিম্ন আসামের বহু মন্দিরে এই ধরনের চূড়া দেখা যায়। গর্ভগৃহটি আসলে ভূগর্ভস্থ একটি গুহা। এখানে কোনো মূর্তি নেই, শুধু একটি পাথরের সরু গর্ত দেখা যায়। আর এই স্থানকেই আমরা পবিত্রতম স্থান বলে মনে করি। মন্দির যত ঘুরছি তত কিন্তু বেশ মন শান্ত হয়ে যাচ্ছে। অনেক ভক্তের আগমন আজকে, তবুও বেশ ভালো লাগছে এখানে এসে। মন্দিরের গায়ে বিভিন্ন স্থানে এই রকম দেবীর খোদাই করা মূর্তি রয়েছে, যেখানে ভক্তরা তাদের ভক্তি নিবেদন করছেন। এছাড়াও মন্দিরকে পুরো প্রদক্ষিণ করছেন প্রায় কয়েকশো ভক্ত। মন্দিরের গায়ে যে খোদাই করা মূর্তিগুলি রয়েছে সেগুলো বহু বছরের প্রাচীন এবং প্রত্যেকটিতে নিপুণতার ছাপ লক্ষ্য করা যায়। এবং এই মন্দিরের সাথে জড়িয়ে রয়েছে কিছু রহস্য আবৃত কাহিনী। খুব বড় সাইজের। বেসিক্যালি দু রকম আছে, একটা হচ্ছে বলি দেয়, একটা উৎসর্গ করে। ভগবানের নামে বা মায়ের নামে উৎসর্গ করলে এরকম ছেড়ে দেওয়া হয়, তারা এরকম ঘুরে বেড়ায়। আর বলি দিলে সেটা বলি দেওয়া হয়। তবে এখানে শুধুমাত্র যে ছাগল বা পাঠা বলি দেওয়া হয় সেটা নয়, এখানে মোষ বলিও দেওয়া হয় বা মহিষ বলিও দেওয়া হয় এবং পায়রা বলিও দেওয়া হয়। এবং কিছু কিছু পায়রা ভগবানের নামে উৎসর্গ করে ছেড়ে দেওয়া হয়, সেগুলো এইরকমভাবে পুরো মন্দিরের চারিপাশে ঘুরে বেড়ায়। কামাখ্যা ধামের বর্তমান মন্দির ভবনটি অহোম রাজাদের রাজত্বকালে নির্মিত হয়। এর মধ্যে প্রাচীন কোচ স্থাপত্যটি সযত্নে রক্ষিত রয়েছে। খ্রিস্টীয় 2য় শতাব্দীর মাঝামাঝি সময় মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হলে 1565 সাল নাগাদ কোচ রাজা চিল রায় মধ্যযুগীয় মন্দিরের স্থাপত্যশৈলী অনুসারে মন্দিরটি পুনরায় নির্মাণ করেন। এখন যে মৌচাক আকারের চূড়াটি দেখা যায় তা নিম্ন আসামের মন্দির স্থাপত্যের একটি অন্যতম বৈশিষ্ট্য। এই মন্দিরের বাইরে গণেশ এবং অন্যান্য হিন্দু দেবদেবীর মূর্তি খোদাই করা রয়েছে। মন্দিরের প্রধান 3টি কক্ষ রয়েছে। মন্দিরের পশ্চিম দিকের কক্ষটি বৃহৎ এবং আয়তাকার। সাধারণ তীর্থযাত্রীরা এটি পূজার জন্য ব্যবহার করেন না। মাঝের কক্ষটি বর্গাকার। এখানেই দেবীর একটি ছোট্ট মূর্তি রয়েছে। এই মূর্তিটি পরবর্তীকালে এখানে স্থাপিত হয়েছে।
মূল গর্ভগৃহটি ছোট এবং অন্ধকারাচ্ছন্ন। সরু খাড়া সিঁড়ি পেরিয়ে এখানে পৌঁছাতে হয়। ভেতরে ঢালু পাথরের একটি খণ্ড আছে, যেটি যোনি আকৃতি বিশিষ্ট। এটিতে প্রায় 10 ইঞ্চি গভীর একটি গর্ত দেখা যায়। একটি ভূগর্ভস্থ প্রস্রবণের জল বেরিয়ে এই গর্তটি সবসময় ভর্তি রাখে। এই শিলাখণ্ডটি দেবী কামাখ্যা নামে পূজিত হন। আমরা তো ভেতরে গেলে দেখতে পারবো তো আমরা নাকি? যেটা বললে রাজা ধ্বংস হয়ে গেছে, ওর কাহিনীটা একটু ক্যামেরা বলবে? কাহিনীটা এরকম, মা সন্ধ্যাবেলা শুরু হয়েছে। হ্যাঁ বল। মা সন্ধ্যাবেলায় আর কি যখন মায়ের পুজো হয় তখন গর্ভগৃহ দ্বার বন্ধ করে দেওয়া হয় আর কি। ওই সময় একমাত্র পুরোহিত যে থাকেন তিনিই মাকে দেখতে পান। আচ্ছা। কিন্তু পুরোহিত পুজো করেন ঘোমটা দিয়ে। আচ্ছা আচ্ছা। তো সেই আমলে পুরোহিত ঘোমটা দিয়ে পুজো ঘোমটা দিয়ে পুজো করেন। কেন করেন? মা ওই সময় যোগিনীদের সঙ্গে নৃত্য করেন। আচ্ছা আচ্ছা। যোগিনীদের সঙ্গে নৃত্য করেন এবং বিশেষ রূপ থাকে মা, এটা দেখা অ্যালাউড নয় সবার জন্য, মানে নিয়মটাই ওরকম। সেই রাজার নামটা ভুলে গেছি আমি, উনি ওই পুরোহিতের সঙ্গে পরামর্শ করে সামহাউ একটা গর্ত টর্ত বা কিছু করে জানলা দিয়ে ওই নৃত্য দেখার, মানে মাকে দেখবেন আর কি এই উদ্দেশ্যে ওইভাবে সলা পরামর্শ করে দেখার চেষ্টা করেন। তো সেই দেখেনও, দেখার পরে মা ক্রোধিত হন। ক্রোধিত হলে সাপ দেন মা, সাপ দেন। সেই সাপ এখনও বহন হচ্ছে সেই ফ্যামিলি, বংশ ধ্বংস হয়ে যায় অলমোস্ট। এবং মানে এতটাই ওদের ক্ষয়ক্ষতি হয় এবং এতটাই ক্রোধিত হন মা যে বহু ক্ষয়ক্ষতি হয়, সেটা ওরা এখনো ফলো করে। অহোম রাজা নাকি? অহোম বংশেরই রাজা? অহোম বংশের রাজা কিন্তু আমি জানি না, ঠিক ভুলে গেছি আমি। তবে রাজা, তাই তো? হ্যাঁ রাজা। মানে সেই আমলে তো সব একটা স্টেট ছিল, হ্যাঁ সিঙ্গেল স্টেট ছিল, তখন এই এলাকাও একটা রাজার আন্ডারেই ছিল। আচ্ছা, সেই রাজার কথাই হচ্ছে। তো এই বিষয়টা জানলাম ভাইয়ের কাছ থেকে, একটা ভালো তথ্য। এখনো ফলো করে, হ্যাঁ এই নিয়ম এখনো ফলো করে। প্লেনে করে গেলে এখনো ছাতা ধরে এইভাবে প্লেনের জানলার দিকে, যাতে মায়ের এই ইয়ে দেখতে না হয়। আচ্ছা আচ্ছা। মায়ের এই যাতে মূর্তি বা এই ওই বংশের রাজার বংশ পরম্পরা এখনো যদি অন্যথা হয় যে মায়ের দিকে যদি ওদের চোখ পড়ে, এখনো ক্ষয়ক্ষতি হয়, এখনো ক্ষয়ক্ষতি হয়। তো এইখান থেকে গর্ভগৃহে যাওয়ার মেন পথ বা মূল পথ এইটা। এইখান থেকে সোজা ঢুকে যেতে হবে। ঢুকে গিয়ে এখন আমরা যাচ্ছি সৌভাগ্য কুণ্ডের দিকে। সৌভাগ্য কুণ্ড, এই কুণ্ডের জল মাথায় লাগলে পবিত্র বলে মনে করা হয় এবং পাপ দূর হয়। তাই এখানে সবাই আসেন এবং এখানেই জজমেন্ট করছেন। আর এর পাশে পুরো ঝর্ণা মতো করা রয়েছে। এনাও মূল কামাখ্যা মন্দিরের চারিদিকে ছড়িয়ে রয়েছে দশ মহাবিদ্যার মন্দির। তার আগে একটা জিনিস দেখায়, এখানে রয়েছে পায়রা। এগুলো কি উড়িয়ে দেওয়া হয় কিনে? এগুলো কিনে উড়িয়ে দেওয়া হয়। তো তারা মন্দিরের দিকে এখন যাচ্ছি। যে 10 মহাবিদ্যার মন্দির রয়েছে তার মধ্যে একটা এটা। মূল কামাখ্যা মন্দিরে চারিদিকেই 10 মহাবিদ্যার মূর্তির বিভিন্ন মন্দির রয়েছে, তার মধ্যে তারা মায়ের মন্দির হচ্ছে এটা। এখানে 10 মহাবিদ্যার যে মন্দিরগুলি রয়েছে তার গর্ভগৃহেও একই রকম। অনেকগুলি সিঁড়ি পেরিয়ে অন্ধকার একটি গুহার মতো স্থানে নেমে যেতে হয়। সেখানে রয়েছে শুধু জলের প্রবাহ। সেই জলগুলি পাথরের মধ্য থেকেই আসছে। একে একে
এই রকম একাধিক মন্দির আমরা ঘুরেছিলাম এবং দর্শন করেছিলাম দশমহাবিদ্যার বিভিন্ন রূপের। বেশ কিছু মন্দির ঘোরা হয়েছে, কামাখ্যা মন্দির সহ বাদবাকি কিছু মন্দির ঘোরা হয়েছে। তার গর্ভগৃহে প্রবেশ করলাম, কিন্তু গর্ভগৃহের মধ্যে বা ভেতরে সম্পূর্ণ অন্ধকার, ওখানে আলো পৌঁছয়নি বা পৌঁছায় না, এবং সব জায়গায় মানে কোনো জায়গার গর্ভগৃহেরই বা ভেতরেই ছবি তোলা যায় না। ওই জন্য সেই ছবিটা তোলা গেল না, সেটা দেখাতে পারলাম না আপনাদের। তো আমরা এখন এখান থেকে আর কিছু দর্শন করবো বা আর কিছু দেখার আছে কিনা, তারপর এখান থেকে বেরোবো। সেই কালচক্র ওইখানেই শেষ হয়ে যায়। তারপর তো আমি আর কৃষাণু আজকে এসেছিলাম কামাখ্যা টেম্পলে। তো কৃষাণুর একটা ভয় ছিল প্রথম থেকে, যে এখানে কামাখ্যা টেম্পলে আসার পরে যদি কোনো মেয়ে ওকে বশ করে নেয়, এই ভয়টাও ছিল। কিন্তু সেরকম কিছু দেখা গেল না আজকে। আর বশ করলেই ভালো হতো, আমার দ্বারা তো বশ হচ্ছে না, যদি আমাকে কেউ। তো বশ হয়নি, ভালোই ভালো ওকে আবার নিয়ে যাচ্ছি এখান থেকে ফেরত। তো আমরা সামনের দিকে এগোবো, যেমন এসেছিলাম বাসে করে নিচে যাব এবং ওইখান থেকে আবার গাড়ি ধরে যাব উমানন্দ টেম্পলের দিকে। মা কামাখ্যার দর্শন করে অনেকক্ষণ মন্দিরে কাটিয়ে আমরা আবার সরকারি ইলেকট্রিক বাসে করে চলে এসেছিলাম মেন রোডের ঠিক কাছের কামাখ্যা গেটের সামনে। সেইখান থেকেই আমরা আমাদের পরবর্তী গন্তব্য শুরু করেছি। তবে মূল মন্দির থেকে মেন গেটের সামনে যে মন্দিরের গেট, সেই পর্যন্ত যে 10 বা 20 মিনিট জার্নি, সেই জার্নিটা সম্পূর্ণই মনোরম। চারিদিকে প্রাকৃতিক দৃশ্য এবং কামাখ্যা পর্বতের ওপর থেকে পুরো গুয়াহাটি শহরকে দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল অপরূপ সুন্দর প্রাকৃতিক একটি দৃশ্য।